শুভ সন্ধ্যা। স্বাগত আপনাদেরকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। দেশ টিভির বিশেষ অনুষ্ঠান আইসিসি ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে হাউস দ্যাট, আমি আছি হাসান সাইদ আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজকে আর বিশেষ অতিথি আছেন ক্রিকেট অনুরাগী এবং অভিনেতা শতাব্দী ওয়াদুদ, আর জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং এখনও ক্রিকেট অনুরাগী ক্রিকেট প্রেমী জিএস হাসান তামিম। তামিম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শতাব্দী, স্বাগত আপনাকেও। ধন্যবাদ। দর্শক, আজকে পুলের একটি খেলা ছিল স্কটল্যান্ড বনাম শ্রীলঙ্কা। আলোচনা শুরু করার আগে দেখে নেব স্কটল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচের হাইলাইটস। In the air and finds the gap, ball in. Goes again. And it's beautiful shot. Lovely use of clear there. Again, beautiful play. It's the fourth. Well, firing his bullets today. Good innings there. Has gone a long way. It is into the wind, but he's got enough of it. Lovely shot, super shot. Goes Yorker, third man up, so a very good hit. Good their efforts. Got them the 360 away. Oh, it's out. Caught, bowled, second ball. Oh yes, beautifully bowled. It's got this great দেখছিলাম হাইলাইটসেই বুঝতে পারলাম যে দুটো সেঞ্চুরি ছিল দিলশানের এবং সাঙ্গাকারার, কিছু ভালো ক্যাচিং ছিল, তবে কিছু ইনফরমেশন যেগুলো আছে আমাদের আরও আপনাদের দেওয়ার জন্য চলুন আমরা ঘুরে আসি স্পোর্টস ডেস্ক থেকে। সেখানে অপেক্ষা করছে শওকত এবং পনম। ধন্যবাদ শাহিন ভাই। স্পোর্টস ডেস্ক থেকে আমি এখন দুজন প্লেয়ারের কথা বলতে চাই। আজকের দিনে কিন্তু সবার লাইমলাইটে আছেন কুমার সাঙ্গাকারা, তবে এর বাইরেও কুমার সাঙ্গাকারাকে নিয়ে হয়তো আমাদের গেস্টরা অনেক কথা বলবেন। আমি এর বাইরে দুজনকে নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, একজন হচ্ছেন জশ ডেভি, তিনি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। স্কটল্যান্ডের 14টি উইকেট তিনি নিয়েছেন। আজকেও কিন্তু তিনি 3টি উইকেট শিকার করেছেন, 63 রান দিয়েছেন যদিও। তবে তার কথা বলতেই হয় যে ছোট দলের বড় তারকা, তার জন্য ব্যাড লাক যে একটি ম্যাচেও দলকে জেতাতে পারেননি তিনি ওয়ার্ল্ড কাপে। আর গ্রুপ পর্ব থেকে যেহেতু স্কটল্যান্ড বিদায় হয়ে যাচ্ছে, সো তার সর্বোচ্চ উইকেটের ওই ধরে রাখতে পারবেন কিনা, রেকর্ডটা ধরে রাখতে পারবেন কিনা, সেটা হয়তো শঙ্কার মধ্যে পড়ে যাবে। আর আরেকজন প্লেয়ারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে তিলকারত্নে দিলশান। তিনি কিন্তু 99 বলে 104 রান করেছেন, যদিও কুমার সাঙ্গাকারার পারফরমেন্সের ছায়ায় অনেকখানি উনি ঢাকা পড়ে গেছেন। তবে তার অবদান কিন্তু কোনো অংশে কম না। প্রত্যেক ম্যাচেই বিশ্বকাপের কিন্তু তিনি সাঙ্গাকারা এবং অন্যান্য প্লেয়ারদের সঙ্গে সমান তালে খেলে যাচ্ছেন এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপে কুমার সাঙ্গাকারার পরই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান হচ্ছে 395। তিনি 2টি 50 এবং 1টি সেঞ্চুরি করেছেন এবং শ্রীলঙ্কার টিমে কিন্তু তিনি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনের পরে সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার। সো আমি মনে করি একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা দেখতে চাবো নেক্সটে তিনি কি করেন। আমি এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী পনম হোসেনের কাছে। ধন্যবাদ। আগামীকাল ওয়েলিংটনে খুব ভালো একটি ম্যাচ হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাতে। যদিও ম্যাচটি আরব আমিরাতের জন্য তেমন কোনো গুরুত্ব নয় এবং সেই সাথে কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ইতিমধ্যে সাউথ আফ্রিকা তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে এবং আরব আমিরাত তাদের 4টি খেলা ম্যাচে একটিতেও জয় না পাওয়ায় ইতিমধ্যে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। তো আগামীকাল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সাউথ আফ্রিকা তাদের দলের কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে। তাদের দলের মধ্যে তারা 4 জন পেসারকে নিয়ে খেলার চিন্তাভাবনা করছে।
টোটাল তারা 5 জন বোলার নিয়ে খেলবে এবং সেই সাথে আরেকটি পরিবর্তন আসবে, সেটি হচ্ছে ডুপ্লেসিস। তিনি হয়তো কালকের ম্যাচে নাও খেলতে পারেন এবং তার জায়গায় রাইলি রোজও খেলবে। তো এই ছিল কালকের ম্যাচে আমার কাছে যা ছিল। ধন্যবাদ শাহিন ভাই আপনাকে। ধন্যবাদ শওকত এবং পনম আপনাদেরকে। দর্শক শুনছিলাম, ওদের কাছ থেকে দেখেও নিলাম সকালে শ্রীলঙ্কা হারিয়েছে স্কটল্যান্ডকে 148 রানে, বিরাট একটি ব্যবধান। তবে আলোচনার শুরুতেই যার কথা সভাপতি চলে আসবে আজকের, সে একজন এমন ক্রিকেটার যে হয়তো আমাদের এই ওয়ার্ল্ড কাপে তাকে আমরা শেষ দেখতে পাবো। হয়তো বা এটা তার পেনাল্টিমেট, একটা আরেকটা হয়তো খেল অ্যাট বেস্ট, দ্যাটস দ্য ওয়ার্স্ট, আরও বেস্ট আরও সিনারিও হলে হতেও পারে। বাট সাঙ্গাকারার মতন একজন প্লেয়ার এই মুহূর্তে এসে চলে যাবে ওয়ার্ল্ড কাপের খেলা শেষ করেই। তো তার ইনিংস এবং তার কেরিয়ার সম্বন্ধে জিএস হাসান তামিম, আপনার মূল্যবান বক্তব্য। শাহিন ভাই, এত কম সময়ে এত বড় মাপের এক খেলোয়াড়কে মূল্যায়ন করা বিরাট ব্যাপার। বাট আপনি দেখেন সচিন টেন্ডুলকার দেখেন, সাঙ্গাকারা দেখেন, দিলশান দেখেন, এই যে এরা কিন্তু এরা নতুন প্রজন্মে যারা আসছে তাদের ইন্সপিরেশন এরা। সো সাঙ্গাকারা যখনই খেলে তখনই আমরা যারা সবাই দেখি এর ভিতরে কিছু না কিছু আছে, কিছু করবেই, দলের জন্য করবে, দলের জন্য করা, নিজের জন্য করা একই জিনিস। কিন্তু এখানে এই ওয়ার্ল্ড কাপে প্রথমে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা স্টার্টটা দেখেন, তারপরের ম্যাচগুলো দেখেন, টোটালি ডিফারেন্ট টিম হয়ে গেছে এবং দে আর পারফর্মিং, দে আর মানে বর্ন পারফর্মার। এর থেকে আর বেশি কিছু বলা নেই, যে দে আর বর্ন পারফর্মার অ্যান্ড দে পারফর্ম এভরিডে। আপনি তাকে দিবেন, দে উইল পারফর্ম। সাঙ্গাকারার ওয়ার্ল্ড কাপে এটা পরপর 4টি সেঞ্চুরি হলো। আপনার খেয়াল আছে কিনা শাহিন ভাই, বাংলাদেশের সাথে কিন্তু ওর সেঞ্চুরি শুরু, বাংলাদেশের সাথে ম্যাচে আমি কিন্তু বলেছিলাম যে সাঙ্গাকারা শ্রীলঙ্কার কিন্তু টার্ম 105 ছিল বাংলাদেশের সাথে, ওই যে ও শুরু করেছিল, তারপর ইংল্যান্ডের কিন্তু বিরুদ্ধে এখনো 117 ওকে থামানো যাচ্ছে না, পরপর দুটো ম্যাচে আউটই হয়নি, নট আউট। ওর গড়ও বেড়ে গেছে 104, আজকে 127, আর ও আসলে 24। ও ডাউন উইকেটে আসলেই এখন ভয় লাগে, যেমন এটা তো 6 হবেই, সে যে বলারই হোক না কেন, ডাউন উইকেটে সে যখন চার্জ করে ওটা ছক্কাই হচ্ছে দেখলো ম্যাক্সিমাম টাইম। ওয়ান ডে ইন্টারন্যাশনালস, ওডিআই, নট অনলি ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে রইল। ওডিআইতে পরপর 3টা সেঞ্চুরি আছে বোধহয়, এখন 4টা হলো। 3টা সেঞ্চুরি করেছে। যদি আমি দর্শকদের জন্য একটু ইনফরমেশন দিতে পারি, সেটা হলো পাকিস্তানের জাহির আব্বাস সাইদ আনোয়ার করেছিল 3টা করে, সাউথ আফ্রিকা 3 জন করেছে 3টা করে সেঞ্চুরি পরপর, ডিভিলিয়ার্স, হার্শেল গিবস অ্যান্ড কুইন্টন ডি কক, আর নিউজিল্যান্ডের একজন রস টেইলর। তো এই রেকর্ড ছাপিয়ে গেল সাঙ্গাকারার। আমরা আশা করতেই পারি না সে কন্টিনিউ করুক দেশের জন্য। ডেফিনেটলি। তবে শ্রীলঙ্কার আজকের যে ইনিংস, প্রথমে আর্লি উইকেট, তারপরে বিগ পার্টনারশিপের পরে 216তে বোধহয় প্রথম উইকেট গেছে। তামিম, আপনি কি আশা করেছিলেন যে স্কোর 400 পর্যন্ত যাবে বা তার বেশি হতে পারে? যেভাবে খেলছিল তাতে তো আমি ধরে নিয়েছিলাম যে ক্লোজ টু 400 যাবে, বাট দে হ্যাভ স্কোরড 363, উইচ ইজ মানে অ্যাসোসিয়েট দলের সাথে খেলার যেই মানে স্কটল্যান্ডও কিন্তু দেখেন, এই যে স্কটল্যান্ড খেললো, এরা আর শ্রীলঙ্কার মধ্যে অনেক ব্যবধান। সো এটা কিন্তু একটা বিলার প্ল্যাটফর্ম ফর দি অ্যাসোসিয়েট মেম্বারদের জন্য। আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইউএই, এই যে সেটা নিয়ে আপনার সঙ্গে আমি আরেকটা বড় আঙ্গিকে আলাপ করব 4টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে। তবে সাঙ্গাকারার আরেকটা রেকর্ড আছে, ডিসমিসালও কিন্তু হাইয়েস্ট ডিসমিসালে চলে গেছে সাঙ্গাকারা, গিলক্রিস্টকে পেছনে ফেলে চলে গেছে সাঙ্গাকারা। সো অলরাউন্ড পারফরম্যান্স আজকে সাঙ্গাকারা 124 করার পরও সে কিপিং করছে এবং ফিজিক্যালি কতটা ফিট থাকলে অলমোস্ট 100 ওভারস কিন্তু সেখানে কাছাকাছি। সেখানে এসে রিটায়ার করাটা হঠাৎ করে মনে হচ্ছে যেন আরো কয়েক বছর খেলতে হয়তো ভালোই হতো। বাট হ্যাভিং সেড দ্যাট, তামিম, আপনার কাছে এবং শতাব্দীর কাছেও, যে 200 শ্রীলঙ্কার কিন্তু আমরা টপ হেভি ব্যাটিং লাইন আপটা দেখে থাকি সাধারণত। আজকে কিন্তু ওরা সেকেন্ড হাফে যে ওদের ব্যাটিং লাইন আপ 6, 7, 8, 9, 10, 11 সেখানে কিন্তু এক্সপোজড হয়েছে, এবং সেখানে আপনার আমি যেটা বলছিলাম যে 400 পর্যন্ত যাওয়া, সেটা কিন্তু যেতে পারেনি, আটকে গেছে।
যে সাপোর্টটা ওদের কাছ থেকে দরকার ছিল, যে অল্প বলে অনেক রান, কিন্তু ওদের উইকেট একদম নিয়মিত বিরতিতে উইকেট যাওয়ার কারণে সেটা হয়নি, যে পরে এসে কেউ অনেক সময়ের জন্য সেট হতে পারেনি ক্রিজে। এটা একটা ফ্যাক্টর। 4টা পিলার শ্রীলঙ্কার, তো 4টা পিলার আপনি যদি ধরেন, দিলশান, সাঙ্গাকারা, ম্যাথিউস আর মায়লা, তো এই 4টা পিলার যখনই আপনার দাঁড় করিয়ে দিচ্ছে কিন্তু পুরো টিমটাকে। এবং নিচের দিকে ম্যাথিউস কিন্তু ইজ এ কুইক রানার, তারপরে আরেকজন আছে কিন্তু, আর আরেকটা হলো আপনার পেরেরা কিন্তু ইজ এ কুইক রানার। তো এই ফার্স্ট 4 এবং মাঝখানে 2 জন, এই কিন্তু টেলে যে শ্রীলঙ্কার কিছুটা দুর্বলতা আছে এখনো, যে টেলে যে যার জন্য কিন্তু আমরা 400 রানটা দেখিনি। কিন্তু আপনার যদি এই আপনি যে 4টা পিলার এবং পাশে সঙ্গে কুশল পেরেরাকে দিলেন, তো এই 5জনের যদি একটা ব্যাংক তৈরি করে দিয়ে যেতে পারে, তাদের এটা কি ডিফেন্ড করতে পারবে? তাদের বোলিং লাইন আপটা আপনার অ্যানালিসিসে কেমন? খুব একটা স্ট্রং, সুতরাং তাদের ওই ব্যাটিংয়ে রান করাটাই বোধহয় তাদের মূল উদ্দেশ্য থাকবে গোয়িং ফরওয়ার্ড। যদি আপনি এই সিনারিওতে কথা বলেন, যে অস্ট্রেলিয়ান যেখানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এটাতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এটাতে আপনি দেখেছেন যে প্রত্যেকটা ম্যাচই কিন্তু 300 প্লাস হচ্ছে। সো এই 300 এটার পিছনে আমার আপনার প্রশ্ন থাকবে, কেন এত রান হচ্ছে? 300 প্লাস মানে হলো যে আপনি যখন ক্যামেরা বা আপনি যখন টস করতে যায়, যখন উইকেটটা দেখেন, তখন কিন্তু উইকেটটা আপনি সাদা দেখছেন। সাদা মানের উইকেট হার্ড, শক্ত এবং প্লাসিড, ঘাস নেই। সো আপনি 10টা ওভার যখন দেখেন, 10টা ওভারে কিছু মুভমেন্ট থাকে বলিং, ফার্স্ট 10টা ওভার, তারপরে কিন্তু আপনার মুভমেন্ট, বলের মুভমেন্টটা কমে যায়। এই সাদা এবং ঘাস নেই কেন? আসলে এটা তো মানে ক্রিকেট মানেই তো এন্টারটেনমেন্ট। সো সাপোর্টার্সরা যায় তার নিজের দলকে সাপোর্ট করতে, এবং প্লেয়াররা যাতে স্কোর করে, 4 হয়, 6 হয়, 3 রান হয়, এই জিনিসগুলোই দেখতে যায়। সো এই জিনিসগুলোর জন্যই অস্ট্রেলিয়ান উইকেটে আপনি ভালো করে জানেন যে ওইখানে ঘাস থাকে। সো এবারে মনে হয় আইসিসি তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দিয়েছে যে ঘাস কেটে এটাকে ফ্ল্যাট উইকেট করানো, যাতে পাবলিক এসে এন্টারটেইন হয় আর কি। সো যার জন্যই কমার্শিয়ালি ভায়াবল, স্পন্সররাও তাই চায় যাতে আর আপনি জানেন প্রত্যেকটা প্লেয়ারের ব্যাটে আপনি দেখবেন স্পন্সরস আছে, কিন্তু সেটা করতে যে বোলার যে আরেকটা সাইড আছে ক্রিকেটের, বোলার্স, এবং তারও একটা সাবসেকশন আছে স্পিনার্স। আজকে আমরা দেখছি স্পিনার্সের খুব একটা ভূমিকা নেই এই ওয়ার্ল্ড কাপে দেখতে গেলে, এক্সেপ্ট ফিউ। সেখানে এই স্পিনার্সের যে প্রজাতিটা, সেটা কি আস্তে আস্তে বিলীন হয়ে যেতে পারে, বিলীন হয়ে যাচ্ছে বা যাবে? আমার কাছে এটা মনে হয় না, কারণ এটা তো এই আসরটা তো জাস্ট 1.5 মান্থের, তারপরে যার যার দেশে ফিরে যাবে এবং যার যার দেশের আইটিনারি অনুযায়ী কিন্তু খেলা হবে। তখন হয়তো ইন্ডিয়া আমাদের এখানে আসবেন, তখন আমাদের নিজস্ব কায়দায় আমরা উইকেট করব, সেই স্বাধীনতা আমাদের থাকবে। হ্যাঁ আছে, বাট আমার কথা হলো যে স্পোর্টিং উইকেট থাকা দরকার, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশ টিমও এখন প্রুভ করে দিয়েছে যে কুইক উইকেটও আমাদের খেলোয়াড়রা খেলতে পারে। সো এখন আর সেই হেজিটেশনটা নাই যে আমরা বাইরে যে খেলা, অবশ্যই আমরা এখন প্রুভ করে দিয়েছি। শতাব্দী জি, আজকে যেটা আমরা দেখলাম স্পোর্টস ডেস্ক থেকে একটা ইনফরমেশন আমরা পেলাম, এই ছোট দেশগুলোর মধ্যে থেকেও একজন বেরিয়ে এসছে, জশ ডেইভি, 14টি উইকেট পেয়েছে সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন। এটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আমাকে যদি বলেন তাহলে এই সহযোগী দেশ যারা আছে তাদের সবারই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে, মানে ওয়ার্ল্ড কাপ খেলার মতো। কিন্তু এদের হয় কি যে অন্যান্য বড় টিমের সাথে ম্যাচ খেলার সুযোগ এত কম হয়, এবং ওদের যদি সহযোগী দেশ বলছে কিন্তু নিয়মিত দেশ করা হয়, তারপরে এদের ক্রিকেট কতদূর এগোবে আমি সেই ব্যাপারে সন্দিহান। আর ওরা নিজেরাও অবশ্য ও কাউন্টি খেলে, আমি যদি ভুল না করি, ও কাউন্টি দলে খেলে থাকে, এবং বোলিং এবং ওর নিজের প্যাশনের জায়গা থেকে ও খুব ভালো করেছে। 14টা উইকেট একটা সহযোগী দেশ থেকে, এবং অন্যান্য সহযোগী দেশগুলোকে ও খুব, মানে এটা কি বলবো, যে আগ্রহী করে তুলবে যে না আমাদের থেকেও তো কেউ একজন হতে পারে। মানে একসময় আমাদের বাংলাদেশের অবস্থাও তো ওরকম ছিল, সহযোগী দেশ ছিলাম, কিন্তু খুব গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমরা এখন একটা বিশাল জায়গায়, আমরা এখন কোয়ার্টার ফাইনালে খেলি এবং বলা যায় না সেমিফাইনালেও খেলতে পারি। সেখানে দেশ
আপনার কি বলে সেটাকে উইল বি এনকারেজড জি। ইন দ্য ওদের দেশের যারা আপকামিং প্লেয়ার্স ওরা এনকারেজড হবে ওর পারফরম্যান্স অবশ্যই হ্যাঁ, আবার নিজের খেলতে দেশের হবে, খেলার জন্য মানে খেলতে হবে, খেলতে হবে। খেলার সুযোগ দিতে হবে, সুযোগ সেটা দিতে আমরা হবে, আসবো, exactly. সেটা নিয়ে আমরা আসবো এই সময় স্বল্প পরিসরে আমরা আলাপ করার জন্য আমাদের বিরতির সময় হয়ে গেছে, যাব। দর্শক একটি বিরতি নিচ্ছি, গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে থাকবেন, ফিরবো খুব শিগগিরই। দর্শক আবারও স্বাগত আপনাদেরকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। যাবার আগে আলাপ করছিলাম এনকারেজড হবে দেশের প্লেয়াররা, স্কটল্যান্ডে নতুন আপকামিং প্লেয়ার্সরা কি হবে কি না হবে। আজকে জশ ডেভি নিয়ে আলাপ করছিলাম, বাট বোলিং ছাড়া ব্যাটিংয়েও কিন্তু ওদের একটি ভালো পার্টনারশিপ ছিল। নাম্বার 4 আর নাম্বার 5, নাম্বার 4 আর নাম্বার 5, সেখানে আপনার কোলম্যান অ্যান্ড মমসন 60 রান করেছে, কোলম্যান 70 রানস করেছিল। তাদের ইনিংসটি দেখে কি মনে হয়েছে আপনার, দ্য ওয়ে দে প্লেড? অ্যাকচুয়ালি দেখেন, আপনি তো একজন ব্যাটসম্যান, এক্সপিরিয়েন্স আপনি ধরেন, তারা যখন প্রেশারটা খেলে 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 কিন্তু নিজের থেকে প্রেশারটা রিলিফ করেছিল। তারপরে কিন্তু যখন রান রেটটা স্লোলি বাড়ছিল তখন কিন্তু আবার প্রেশারটা নিয়ে নিয়েছিল। তখন আমি বলবো ইনএক্সপিরিয়েন্সের জন্যই তারা দুজনই আউট হয়ে গেছে। বাট রান টোটাল রান কিছু কম থাকলে হয়তোবা সেখানে ইউ গট মেড 100, যেভাবে খেলছিল কনফিডেন্টলি খেলছিল, কিন্তু যখনই প্রেশারটা নিয়ে নিয়েছিল যে রান রেট বেড়ে যাচ্ছে তখনই কিন্তু র্যাশ শট খেলতে গিয়ে। আপনি বলছেন ইনএক্সপিরিয়েন্স, তাহলে এক্সপিরিয়েন্স আসতে গেলে, এক্সপিরিয়েন্স যদি আসতে হয় তাহলে আরো বেশি খেলতে হবে। দর্শক এই ওয়ার্ল্ড কাপে 4টি সহযোগী দেশ কিন্তু খেলে গেছে, আফগানিস্তান, ইউএই, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। আপনাদের কাছে কি মনে হয়েছে, ওরা কি একটা স্টেটমেন্ট দিয়ে গেছে কিনা? সেটা তো অবশ্যই দিয়ে গেছে যে ওদের যদি ব্যাচের সংখ্যা বাড়ানো হয়, যেটি একটু আগে বলছিলাম, যে তাহলে ওরা সামনের বিশ্বকাপগুলোতে খুব ভালো করবে। কিন্তু মানে সদস্যপদ পাওয়ার পরও আমরাও কিন্তু এখনো বড় বড় টিম অস্ট্রেলিয়ার সাথে 5 বছরে একবার ম্যাচ পাই না, কিন্তু ওদেরও দেখা গেল ওরা সদস্য দেশ হলো কিন্তু ওরাও ম্যাচ পাচ্ছে না, তাতে কোনো লাভ হবে না, ক্রিকেট তাতে এগোবে না। যেই ট্যুরগুলোই হোক বা ট্যুর প্ল্যান হোক, আইসিসি যে প্ল্যানগুলো করে সেখানে যেন ওদের ম্যাচের সংখ্যা বাড়ানো হয়, তাহলে ওদের আপকামিং যে প্লেয়ার্সরা আছে তারা খুব ইন্সপায়ার্ড হবে এবং খেলতে পারবে সবগুলোর দিক দিয়ে। কিন্তু আমি যেটা বলবো যে লোকাল, যেমন আমাদের এখানে লোকাল ক্রিকেট, এটা জোর, এবং ইন্টারন্যাশনাল, এই দুইটা একটা সমন্বয় করতে হবে। তাহলে এদেরও সুযোগ দিতে হবে, সো দ্যাট এরা খেলে খেলে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আমাদের কিন্তু অনেক প্রেশার, আমরা ট্যুর করতে পারি না বাইরে, খুবই কম ট্যুর হয়। তারপরে আমরা আমাদের এখানের যে স্ট্রাকচারগুলো আছে, লোকাল ক্রিকেট আছে, জাতীয় লিগ আছে, তাদের থেকে আমরা প্লেয়ার কিন্তু বের করতে পারি। তাদের ওইখানে আমি ট্যুর আয়ারল্যান্ড, আমার কাছে মনে হয়েছে লোকাল ক্রিকেটে ওদের তেমন কিছু হয় না, মানে ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই চলে যায় কাউন্টিগুলো খেলতে, ইংল্যান্ডে চলে যায়, কাউন্টে খেলে। কিন্তু লোকাল যদি ওরা ক্রিকেট খেলতে পারে তাহলে কিন্তু ওইখান থেকেও প্লেয়ার বেরিয়ে আসবে। তাহলে দুটোই একটা সমন্বয় ঘটাতে হবে। কিন্তু বিগ 3 যারা আছে আমাদের আইসিসিতে, যারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, তো তাদেরও এফটিপিতে ছোট ছোট দলগুলোকে সুযোগ করে দিতে হবে, যাতে তাহলে ওই 14 দল থেকে 10 দলে নেমে আসবে না, হয়তো বা আরো বেশি দল খেলতে পারবে আগামী বিশ্বকাপে। দর্শক আসুন আগামীকালকের যে খেলা সেটাতে যাই। সেখানে রয়েছে পুল বির খেলা হবে, সেটা সাউথ আফ্রিকা বনাম ইউএই, খেলা হবে ওয়েলিংটনে। কি হবে কালকের খেলা? আমরা একটু শুনলাম যে সাউথ আফ্রিকা কিছু এক্সপেরিমেন্ট করতে পারে। শাহিন ভাই, আপনি আপনি নিশ্চয়ই ওয়াচ করেছেন পাকিস্তান এবং সাউথ আফ্রিকার খেলাটা, যেখানে 31 রান দরকার ছিল, প্রায় কত 53 বল, যথেষ্ট বল ছিল, এবং অনায়াসে সাউথ আফ্রিকা সেই ম্যাচটাকে জিতে নিতে পারত। কিন্তু দেখেন, মানে সিলি কিছু শট খেলে তারা মানে জেতা এটাকে তারা পাকিস্তানের হাতে খেলাটাকে তুলে দিয়েছে। সো এই সাউথ আফ্রিকার কিছু কিছু জায়গায় আমি খুব কনফিউজড হয়ে যাই। ওরা এমন সময় কিছু ভুল করে যেটা ওদের
খেসারত দিতে হয় কিন্তু সবসময়, এটা যার জন্য তাদের নামই তো আছে চোকাস। তো এটা থেকে বের হতে পারছে না, আমরা এটা নিয়ে বারবারই কথা বলছি। ইউইটা আমি বলবো যে ইউই কিন্তু খুব একটা খারাপ করেনি, যা আশা করেছিলাম তাই করেছে, এমন কিছু না, আহামরি না। বাট তারপরও যে সাউথ আফ্রিকার যে দলটি আছে, হ্যাঁ, বাট ওদের এক্সপেরিমেন্ট করার পিছনে কারণটা কি? শতাব্দী অথবা তামিম যেই বলেন। আমার কাছে মনে হয় এক্সপেরিমেন্ট করতে পারে, কারণ ওরা তো অলরেডি মানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এখন গ্রুপের পজিশনটা কি হবে, এই কারণেই হয়তো এক্সপেরিমেন্ট করবে, কারণ নতুন প্লেয়ার আসতে পারে। সেখানে আমার মনে হয় ব্যাটসম্যানদেরই ওরা চেক করে দেখতে পারে, কারণ পরবর্তীতে কেউ চাবে না কোয়ার্টার ফাইনাল খুব বড় টিমের সাথে হারার পিছনে। যে ওদের কিন্তু আপনার যে ওপেনিং করে ডিকক কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি এখন পর্যন্ত। তো সেখানে রুশোকে নিয়ে আসছে ওরা, রুশোকে নিয়ে আসছে, সেখানে হয়তো বা এটা একটা চিন্তা ভাবনা থাকতেও পারে। আর ইউএই যে টাইপের দল, এদের বিরুদ্ধে রিস্ক নিতেই পারে ওরা, একটা এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে এটা তো নিতেই পারে। যে ফোকাসটা থাকবে তো এখন কোয়ার্টার ফাইনাল এন্ড সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এন্ড সেমিফাইনাল। সো কোয়ার্টার ফাইনাল পার হয়ে কি সেমিফাইনাল যাবে? সাউথ আফ্রিকা ধরে নিলাম কালকে জিতবে, তাই না? তো তারপরে কোয়ার্টার ফাইনাল পার হয়ে কি সেমিফাইনাল খেলবে কিনা, আপনাদের কি মনে হয়? যেই টিম আছে তাতে তো মনে হয় যে ওরা তিনটাই তো ফেভারিট টিম, তারা সবাই বলছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এন্ড সাউথ আফ্রিকা। আপনি ইন্ডিয়া শ্রীলঙ্কাকে বাদ দিয়ে দিচ্ছেন? আমি ঠিক বাদ দিচ্ছি না, বিকজ ইন্ডিয়াও খুব কশাসলি যাচ্ছে এবং শ্রীলঙ্কাও ফর্মে চলে আসছে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। দর্শক, আজকে এখানেই শেষ করব। ধন্যবাদ তামিম, ধন্যবাদ শতাব্দী, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামীকাল একই সময়। আগামীকাল দেখা হবে না, পরশুদিন দেখা হবে। গ্রামীণ ফোন হাউসের সঙ্গে থাকবেন, দেশ টিভির সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।